আমাদের বাড়ির নিয়ম, বিয়ের দিন বউ নিজের হাতে বরকে খাইয়ে দেয়। মাথা নিচু করে বসে আছে অহনা, মাথায় লম্বা করে ঘোমটা টানা। চারপাশে কয়েকজন মহিলা বসে আছে। কিছুক্ষণ পর একজন মাঝবয়সী সুন্দর দেখতে মহিলা এসে বলে উঠল, বউকে নিয়ে এসো, খাবার রেডি করা হয়েছে। একজন মহিলা মজা করে বলল, এসো নতুন বউ, বরকে খাওয়াবে। চলো, সবাই একজোটে হেসে উঠল। তোমার জামাই কিন্তু অনেক গরম মেজাজের, একটু রয়ে শুয়ে কথা বলবে। অহনা সবার কথা শুনলো, তবে একটু শব্দও করলো না। বসা থেকে উঠে ধীরে ধীরে সামনে যেতে লাগলো। অহনাকে টেবিলে বসানো হলো, সামনে নানান পদের আইটেম। অহনার খিদে পেয়েছে প্রচুর। বাড়িতে থাকলে হয়তো এতক্ষণে যুদ্ধ শুরু করে দিত। অহনা আর যাই করুক, খিদে সহ্য করতে পারে না, তাই চুপচাপ খাবারের দিকে তাকিয়ে আছে। হয়তো মনে মনে ভাবছে, কখন খেতে দেবে এরা। আহারে, বইয়ের মুখ তো শুকিয়ে গেছে দেখছি। পাশ থেকে কেউ বলে উঠল। সেই মাঝবয়সী মহিলা এগিয়ে এলো, অহনার মাথায় হাত রেখে বলল, আর একটু কষ্ট করো মা, আদিল এসে গেলেই সবাই খেতে বসে যাবে। এই নিহা, আদিলকে কল দিয়েছিস? কি বলেছে? কখন ফিরবে? আর কতক্ষণ বসিয়ে রাখবো বউকে? সবাই পাগল বানিয়ে ছাড়বে দেখছি আমাকে। উফ মা, কোনটার উত্তর দেব আমি? সব প্রশ্নের উত্তর একটাই, কখন আসছে নবাবজাদা? পাশ থেকে দাদি বলে উঠল, ছেলেটা আজকের দিনে কোথায় চলে গেল বলো তো? আম্মা, আপনি ওকে বেশি লাই দিয়ে মাথায় তুলেছেন। কারো কথা শোনে না, এক রোখা বদমেজাজি, জেদি, নিজে যা বুঝবে তাই, কারো কথা শুনবে না। এবার স্বভাব পাল্টাতে বলুন। বিয়ে হয়ে গেছে, এখন বাড়িতে বউ এনেছে, দায়িত্ব বেড়েছে। দাদি বলে উঠল, কি শুরু করলে বউয়ের সামনে? একটা দিনও হয়নি এখনো, জামাই সম্পর্কে কি ভাববে বলো তো? বড়রাত বউ, কল দিয়েছো তোমার দেবরকে? কি বলেছে? বউ আনার সঙ্গে সঙ্গে বেরিয়েছি, এখনো ফেরার নাম নেই। কবিতা বলল, দাদু ছোট ভাইয়া বলল আসছে। কাছাকাছি আছে নাকি? কাছাকাছি আছে মানে কোথায় গিয়েছে? কি সমস্যা? হঠাৎ গুরু গম্ভীর আওয়াজে সবাই খানিকটা চুপ হয়ে এলো। আদিলের আওয়াজ শুনে নীলিমা জাহান বলে উঠল, কোথায় ছিলে এতক্ষণ? নতুন বউকে কতক্ষণ বসিয়ে রাখবো? খিদে পেলে খেয়ে নিত। আমি কি কারো হাত বেঁধে রেখেছি নাকি? বাজে কথা বলবে না। তোমাকে কতবার বলা হয়েছে আজ নতুন বউ তোমাকে খাইয়ে দেবে, আমি কারো হাতে খাবো না। এতক্ষণ ধরে অহনা সব কিছু মন দিয়ে শুনছিল। আদিলের কথা শুনে মনে মনে বলে উঠল, আমার বয়ে গেছে খাইয়ে দিতে, যত সব। যাও, জামা কাপড় পাল্টে এসো তাড়াতাড়ি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আবির, নোহান ওরা কোথায়? তোমাদের রুম সাজানোর কাজে ব্যস্ত। মুখ ফসকে কথাটা বলে নিজে লজ্জা পড়ে গেল কবিতা। বাড়ির বড়দের সামনে বলা ঠিক হয়নি। আদিল আর চোখে একবার অহনার দিকে তাকালো, পেটে হাত দিয়ে বসে আছে। আসছি বলে আদিল রুমের দিকে চলে গেল। কিছু মুহূর্ত পর আদিল এলো। আদিলের মা অহনার পাশে চেয়ারে টেনে দিয়ে বসতে বলল। আদিল বসতেই অহনা খানিকটা নড়েচড়ে বসলো। আদিলের মা খাবার বাড়তে লাগলো। নিহা বলে উঠল, ভাইয়া, ভাবির আর একটু কাছে যাও, ছবি ভালো আসছে না তো। আদিল নিহার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে নিহা বেলুনের মতো চুপসে গেল। আদিলের মা খাবারের প্লেটটা অহনার সামনে রাখলো। আবির আর নোহানও কাজ শেষ করে উপস্থিত হলো। নাও নতুন বউ, খাইয়ে দাও তোমার জামাইকে। অহনা কি করবে বুঝতে পারছে না। একে তো লজ্জা পাচ্ছে, তার উপর একটু আগের কথা শুনে খাইয়ে দেওয়ার তো দূরের কথা, পারলে গলা টিপে দিত। কি গো, এত লজ্জা পাচ্ছ নাকি? আবির বলল, খাইয়ে দিন ভাবি। ভাইয়া আর ওয়েট করতে পারছে না। সবাই মিটমিটি করে হাসছে। অহনার সামনে থাকা প্লেটটা নিজের কাছে এগিয়ে আনলো, ভাতের সঙ্গে তরকারি মিশিয়ে লোকমা করে আদিলের দিকে এগিয়ে দিল। আদিল কয়েক
সেকেন্ড অহনার হাতের দিকে তাকিয়ে রইল। হাতের সাইজ দেখে মনে হচ্ছে বাদসহ পুরো হাত মুখে ভরে দেওয়া যাবে। অহনা হাতটা আদিলের গলা বরাবর ধরে রেখেছে। আদিল অহনার হাত ধরে মুখ বরাবর নিয়ে এলো। আবির, নুহান ও ও বলে চিৎকার করে উঠল। অহনার ইচ্ছে করছে মাটি ফাঁক করে বের হয়ে যেতে। পরে মনে পড়ল এটা তো ফ্লোর। কবিতা বলল, তাড়াতাড়ি শেষ করো, অনেক কাজ বাকি আছে। সকাল হয়ে এলো, রুমে যাবে নাকি তোমরা? অহনার এবার বিরক্ত লাগছে। লোকটা মারাত্মক অসভ্য। ভাতের লোকমার সঙ্গে ইচ্ছে করে আঙুল কামড়ে দিচ্ছে। অহনা অসহ্য হয়ে বিড়বিড়িয়ে বলে উঠল, লুসা। আদিল ঠিকই শুনতে পেল। অহনার দিকে এগিয়ে গিয়ে বলল, লুসামির প্রকার ভেদ একটু পরে বোঝানো হবে। অহনার কান গরম হয়ে এলো। মনে মনে গালি দিতে অবশ্যই ভুলল না। নাও বউ, এবার তুমি খেয়ে নাও। অহনা ভাত নিয়ে বসে আছে, খাচ্ছে না। কবিতা পাশ থেকে বলে উঠল, খাচ্ছ না কেন অহনা? কোনো সমস্যা? এগুলো তো আরেকজনের এঁটো খাবার, আমি এগুলো খাবো না। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এসব কি কথা? আরেকজন মানে কি? তোমার বিয়ে হয়েছে এই আরেকজনের সাথেই। এই আরেকজনই এখন তোমার সবচেয়ে কাছের মানুষ। আদিলের মা বলে উঠল, আজকে একটু কষ্ট করে খেয়ে নাও। অহনা আর কিছু বলল না। সবে মাত্র মুখে খাবার তুলতে যাবে, তখনই একটা হাত এসে প্লেটটা কেড়ে নিল। চারপাশে মুহূর্তের মধ্যে নীরবতা নেমে এলো। অহনা অবিশ্বাসী চোখে তাকিয়ে রইল। আদিল চোখে সেই একই উদাসীন দৃষ্টি ভঙ্গি, ঠোঁটে হালকা বাঁকা হাসি। এটু খাবে না? আদিলের গলায় কোনো প্রশ্ন নেই, আছে কথাক্ত। অহনা চোয়াল শক্ত করে বলল, আমি কারো এঁটো খাবার খাই না। আদিল ঠোঁটের কোণে হাসল। প্লেটটা টেবিলের ওপর রাখল না, বরং নিজের হাতে তুলে নিল। আজ থেকে খেতে হবে, স্বাভাবিক গলায় বলল সে। এই বাড়ির নিয়ম তোমার জন্য বদলাবে না। চারপাশে কেউ কিছু বলছে না। নতুন বউ, নতুন জামাই, সবাই যেন নাটক দেখছে। কবিতা অস্বস্তি নিয়ে বলল, ভাইয়া থাক, আজ প্রথম দিন। ভাবি। আদিলের কণ্ঠ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। এটা আমাদের ব্যাপার। অহনার বুকের ভেতর ধক করে উঠল। এই আমাদের শব্দটা তার কাছে কেমন জানি শ্বাসরোধ করা লাগছে। আদিল ভাতের সঙ্গে পুনরায় তরকারি মিশিয়ে আবার লোকমা বানালো। অহনার দিকে এগিয়ে ধরল, খাও। অহনা তাকিয়ে রইল। এই লোকটা কি সত্যি তাকে জোর করবে? আমি বলেছি খাবো না। আদিল একটু ঝুঁকে এলো, এত কাছে যে অহনা আদিলের নিঃশ্বাসের উষ্ণতা টের পেল। এত নিয়ে এত আপত্তি কেন? আমি আপনার হাতে কখনো খাবো না। অহনা হঠাৎ করে বলে উঠল। চারপাশে যেন সব স্তব্ধ হয়ে পড়ল। নিহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আদিল সোজা হয়ে দাঁড়ালো। চোখে একবার রাগ, তুমি আমার কথা শুনবে না? তুমি জানো না অহনা, এ বাড়িতে না শব্দটা টেকে না। হঠাৎ আদিল অহনার কবজি ঢলে ফেলল। কেউ কিছু বুঝে ওঠার আগেই আদিল লোকমাটা অহনার মুখের কাছে নিয়ে গেল। খাও, ছাড়ুন আমাকে। অহনা হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আদিল আরও শক্ত করে ধরল। আদিল, এইবার তার মা উঠে দাঁড়ালো। এটা বাড়াবাড়ি হচ্ছে, এই সব বন্ধ করো। আদিল। আদিল তাকালো মায়ের দিকে 1 সেকেন্ড, তারপর অহনার হাত ছেড়ে দিল। অহনার মুখ চেপে ধরল। লোকমাটা জোর করে অহনার মুখে দিয়ে দিল। অহনার মাথা ঘুরছে। এই লোকটা এত খারাপ? লজ্জা আর অপমানে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আদিল অহনার দিকে তাকিয়ে দেখল। অহনাকে কাঁদতে দেখে বলল, আজকে যেমন তোমার কথা অনুযায়ী কিছু হয়নি, ভবিষ্যতে ও হবে না। এটা মাথায় ঢুকিয়ে নাও। আমি রুমে যাচ্ছি। কেউ কিছু বলার আগেই সে ঘুরে হাঁটা দিল। অহনা স্থির হয়ে বসে আছে, হাত দুটো কাঁপছে এখনো। কবিতা এসে কাঁধে হাত রাখলো। চলো, কিছুক্ষণের জন্য আমার রুমে চলো, একটু বিশ্রাম নিয়ে তোমাকে তোমার
রুমে দিয়ে আসবো। অহনা উঠে দাঁড়ালো, পা দুটো ভারী লাগছে। অহনা কবিতার রুমে বিছানায় বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। একটু পর আদিলের মা এসে অহনার পাশে বসলো। ওনাকে দেখে অহনার চোখের পানি মুছে ফেললো। শ্বশুর বাড়িতে প্রথম দিনের অভিজ্ঞতা তোমার খুব একটা ভালো হয়নি মনে হচ্ছে। আজকের এই ব্যাপারটা ভুলে যাও তুমি। আদিলের সঙ্গে তর্ক করবে না। বিয়েটা করতে চাইনি, তাই হয়তো এমন করছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অহনা নিশ্চুপ হয়ে বসে আছে, হয়তো ভাবছে সামনের দিনগুলোতে কি হবে। আদিল বারান্দায় বসে আছে, দৃষ্টির সামনে রাস্তায় কেউ নেই। সামনের দোকানের বাইরে আলো জ্বলছে। হঠাৎ আওয়াজ পেয়ে পিছন দিকে তাকালো। দাদু পাশে এসে দাঁড়িয়েছে, হাতে একটা বক্স। কি গো নতুন জামাই, আজকে বউয়ের সঙ্গে এটা ঠিক করলে? এরকম কেউ করে? তোমাকে কি ভাবলো বলো তো? যা ভাবার ভাবুক, আই ডোন্ট কেয়ার। হয়েছে হয়েছে, কিছু নিয়ে এসেছো বইয়ের জন্য? আদিল চুপ করে রইল। দাদিমা বক্স থেকে এক জোড়া চুড়ি বের করলো। এই নাও, এগুলো পরিয়ে দিও বউকে। আমি দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম তোমাকে দিয়ে দিয়েলে তুমি পরিয়ে দেবে। বউয়ের সঙ্গে সুন্দর করে কথা বলবে, রাগ দেখাবে না। পরে কিন্তু বউ বাপের বাড়ি চলে যাবে, তখন আর পাবে না। আদিল সামান্য হাসলো। হয়তো। দাদিমা বক্স দিয়ে চলে গেল। কবিতা অহনাকে একটা কালো রঙের শাড়ি পরিয়ে দিল। ফর্সা গায়ের শাড়িটা বেশ মানিয়েছে। কবিতা হালকা সাজাতে চেয়েছিল, অহনা না করায় আর জোর করেনি। দাদিমা এসে বলল, আর কত সময় লাগবে? অহনাকে এইবার দেখে বলল, তোমাকে তো পুতুল পুতুল লাগছে, আজ তো আর চোখ ফেরাবে না। দাদিমা অহনার কাছে এসে বলল, কাছে আসতে চাইলে আটকাবে না। দুজনের একজন একটু সহজ হতে হবে তো নাকি? অহনা মাথা নিচু করে সব শুনল। কবিতা বলল, চলো দিয়ে আসি তোমাকে। যেতে যেতে অনেক কিছু বলল। সেসব শুনে অহনার গাল টমেটোর মতো লাল হয়ে উঠল। নেহা খাবার টেবিলের কাণ্ড দেখে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। না হলে আরেকটু মজা করতে পারত। অহনার রুমের ভেতর দিয়ে কবিতা চলে গেল। যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিল। রুমটা সাজানো, ফুল আলো, বিছানা সবই নিখুঁতভাবে রয়েছে। কিন্তু অহনার মনে হচ্ছে আজ ভালো কিছু হবে না। আদিল জানালার পাশে দাঁড়িয়ে আছে, পিঠ ফেরানো। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? হঠাৎ জিজ্ঞেস করলো সে। অহনা চুপ করে আছে। পাও তো, নিজেই বলল আদিল। তোমার চোখে তো স্পষ্ট। অহনা ধীরে বলল, আমি অন্যায় সহ্য করি না। আদিল ঘুরল, আমি অন্যায় করি না। আমি যা করি আমার অধিকার ভেবেই করি। অহনার বুকের ভেতর মোচড় দিল। আমি কারো কাছে কোনো সম্পত্তি নয়। আদিল এক পা এগিয়ে এলো, এখনো নাও। চোখে অদ্ভুত দৃষ্টি। আদিল বিছানার ওপর পড়ে থাকা চুড়িগুলো হাতে নিল। অহনার কাছে গিয়ে কোনো জড়তা ছাড়াই হাতে পরিয়ে দিল। অহনা কিছু বুঝে ওঠার আগেই আদিল হাত দিয়ে অহনার কোমর চেপে ধরে বুকের সঙ্গে মিশিয়ে দিল। অহনার মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আদিল অহনার দিকে এগিয়ে আসতে নিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার সময় চাই প্লিজ, সরি। বলার সঙ্গে সঙ্গে অহনার বুক থেকে আঁচল। রুমের ভেতর আলোটা মৃদু, ফুলের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। অহনা তখনও কাঁপছে। বুকের ভেতর অদ্ভুত এক ভয় আর অস্বস্তি জমে আছে। আদিল এক পা পিছিয়ে গেল, কোমর থেকে হাত আলভিয়া সরিয়ে নিল। এক মুহূর্তের জন্য রুমে শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সময় চাও, আদিল ধীরে বলল। অহনা মাথা নিচু করে থাকলো, চোখে পানি জমে আছে। আমি কাউকে জোর করি না। এই প্রথম। আদিলের গলায় রক্ষতা নেই, কিন্তু দুর্বলতাও পছন্দ করি না। অহনা ঠোঁট কামড়ে ধরল। এই লোকটার কথা, ব্যবহার সবই দাদার মতো। আদিল বিছানার পাশে রাখা পানির গ্লাসটা তুলে নিল, গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, পানি খাও। অহনা অবাক হয়ে তাকালো। এই মানুষটাই কিছুক্ষণ আগে তাকে ভয় দেখাচ্ছিল। হাত বাড়িয়ে গ্লাসটা নিল সে। আঙুল ছুঁয়ে
গেল। একটা ঝাঁকুনি খেলো অহনা ভেতর। আদিল চোখ সরালো না। তুমি খুব নরম মেয়ে। হঠাৎ বলল সে। এই বাড়িতে নরম হলে টিকতে পারবে না। অহনা আস্তে করে পানি খেলো। গ্লাসটা নামিয়ে রেখে বলল, আমি নরম না। আদিল হালকা হাসলো। দেখা যাক। কিছুক্ষণ রুমেই ভেতরে পরিবেশ নীরব হয়ে রইল। আদিল জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলো পড়েছে। রাস্তাটা ফাঁকা। ঘুমাও। পেছন ফিরে না তাকিয়েই বলল, আজকের জন্য তোমাকে ছেড়ে দেওয়া হলো। শুধুমাত্র আজকের জন্য। মনে রেখো। অহনার বুকের ভেতর জমে থাকা চাপটা একটু হালকা হলো। বিছানার এক পাশে বসে পড়ল সে। চুপচাপ শুয়ে পড়ল। আদিল লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল। কিন্তু অহনার চোখে ঘুম নেই। এই বিয়ে, এই মানুষ, সব কিছুই তার কাছে অচেনা। এইসব ভাবতে ভাবতে অহনারও চোখ লেগে এলো। ভোরে আজানের শব্দে অহনার ঘুম ভাঙল। চোখ মেলে তাকাতেই দেখলো আদিল জানালার কাছে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে শান্ত ভাব। এই দৃশ্যটা অহনাকে অদ্ভুতভাবে ছুঁয়ে গেল। নামাজ শেষে আদিল ফিরে তাকালো। দুজনের চোখাচোখি। এক মুহূর্তের জন্য যেন চোখের সময় থেমে গেল। গুড মর্নিং। অহনা নিজেও জানে না কেন বলে ফেলল। আদিল বুক কুঁচকে তাকালো। তারপর হালকা করে বলল, মর্নিং। এটাই হয়তো তাদের প্রথম স্বাভাবিক কথা। আদিল ওয়াশরুমে ঢুকে গেল। অহনা উঠে বসে রইল। এই মানুষটার ভেতরে কি আদৌ কোনো ভালো দিক আছে? নাস্তার টেবিলে আজ পরিবেশটা একটু আলাদা। কেউ আগের রাতের কথা তুলছে না। দাদিমা হাসি মুখে বলল, নতুন বউ, কেমন ঘুম হলো? অহনা হালকা হাসলো, ভালো। আদিল চুপচাপ চা খাচ্ছে। হঠাৎ দাদিমা বলল, আদিল, আজকে কোথাও যেও না। অহনার বাড়ি থেকে লোকজন আসবে। আমাদেরও কিছু আত্মীয় স্বজন আসবে। আমি না করেছি না এইসব কিছু করতে। এরকম বললে কি করে হয় বলো? বিয়ে করেছো, বিয়েটা যেভাবেই হোক না কেন বৌভাত তো করতে হবে। না হলে লোকে কি বলবে? তোমার জন্য সব কিছু ছোট করে করা হচ্ছে। আর শোনো, একটু পর অহনাকে নিয়ে শপিং যেও। দুপুরের দিকে মেহমানরা আসবে। কিছু শাড়ি জামা কিনে আনবে। আদিল চায়ের কাপ নামালো। আমার সময় নেই। কেন? সময় কোথায় গেছে? দাদিমার কথায় আদিল আর কিছু বলল না। আদিল অহনার দিকে তাকালো। তুমি যেতে চাও? সবাই তাকিয়ে রইল উত্তর শোনার অপেক্ষায়। অহনা অপ্রস্তুত হয়ে গেল। তবু ও মাথা নেড়ে বলল, ঠিক আছে। সংক্ষিপ্ত উত্তর আদিলের। বাইরে বেরোনোর সময় অহনা হালকা রঙের শাড়ি পরল। চুল খোলা। অহনা বাড়ি থেকে বের হয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো। আদিল কিছুক্ষণ অহনার দিকে তাকিয়ে রইল। অহনা মিনমিন করে বলল, যাব না। আদিল সঙ্গে সঙ্গে নজর সরিয়ে ফেলল। গাড়ির দরজা খুলে দিল। চোখ দিয়ে ইশারা করলো গাড়িতে উঠে বসার জন্য। অহনা গাড়িতে উঠে বসলো। কারো কোনো কথা নেই। গাড়ি নিজ গতিতে চলতে লাগলো। একটা বড় শপিং মলের সামনে গাড়ি থামালো আদিল। নামো। অহনা নামলো। একটু এগিয়ে তারা মলের ভেতরে ঢুকলো। আদিল দোকানের ভেতরে গেল না। বাইরে দাঁড়িয়ে বলল, যা পছন্দ হয় নাও। অহনা একটু অবাক হলো। আপনি সময় নষ্ট করো না। আদিলের গলা গম্ভীর শোনালো। অহনা চুপচাপ কয়েকটা জামা পছন্দ করলো। আদিল দাম মিটিয়ে দিল। অহনার হাত থেকে জামার প্যাকেটগুলো নিজের হাতে নিয়ে নিল। এই প্রথম মনে হলো লোকটা হয়তো পুরোপুরি খারাপ না। মলের পাশে একটা লোক বেলপুরি বিক্রি করছে। অহনা ইচ্ছা করছে খেতে। বেলপুরি প্রিয় কিনা কিন্তু সাহস করে বলতে পারছে না। অতঃপর কিছু না বলে গাড়িতে উঠে বসলো। গাড়িতে ফেরার পথে অহনা সাহস করে বলল, গতকাল আপনি আমাকে ভয় দেখিয়েছিলেন কেন? আদিল স্টিয়ারিং জোর শক্ত করে ধরল। ভয় না পেলে বাঁচতে শিখবে কি করে? আমি আপনার শত্রু নই। হঠাৎ গাড়ি থামালো আদিল। পাশ ফিরে তাকালো। আমার সঙ্গে থাকতে হলে
আমার কথা মতো চলতে হবে তোমাকে। আমাকে প্রশ্ন করবে না। আমি কৈফিয়ত দিতে পছন্দ করি না। অহনার চোখ ভিজে উঠল। আমি শুধু সম্মান চাই। সম্মান অর্জন করতে হয়। গাড়িও আবার চলতে লাগলো। অহনা আর কথা বলল না। বাড়ির সামনে এসে আদিল বলল, নামো। অহনা নামতেই আদিল গাড়ি ঘুরিয়ে চলে গেল। সব কিছু এত দ্রুত ঘটল যে অহনা কিছু বুঝে উঠতে পারল না। বাড়ির সবাই জিজ্ঞেস করলে কি বলবে? ওদের মধ্যে কিছু ঠিক নেই। এটা কি সবাই বুঝে ফেলবে? এইসব ভাবতে ভাবতে অহনার চোখে আবারও পানি এলো। এদিকে ছাদ থেকে একজন সব কিছু দেখছে, হয়তো খুশিও হয়েছে। বাড়িতে ঢুকে অহনা অবাক হলো। কেউ কিছু জিজ্ঞেস করলো না। সবাই জানে আদিলের স্বভাব, তাই হয়তো। দুপুরের দিকে নিহা বেগুনি রঙের একটা জামদানি শাড়ি পরিয়ে দিল। বাড়ি মেকআপ, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। এতগুলো গয়না পরে থাকতে ভালো লাগছে না? কয়েকটা খুলে রাখলে হয়তো না? অহনা আস্তে করে বলল। নিহা কিছু বলতে যাবে, ঠিক তখনই আদিলের মা রুমে ঢুকলেন। নিহাকে বললেন, সাজানো হয়নি এখনো? মা, ভাবি বলছে গয়না কয়েকটা খুলে রাখতে। ভারী লাগছে নাকি? নীলিমা জাহান একবার অহনার দিকে তাকালেন। একটা দিন কষ্ট করতে পারছো না? বড় বাড়িতে বিয়ে হয়েছে, অভ্যাস করে নাও। তাছাড়া তোমার বাড়ির লোক এসে দেখুক আমরা কি কি দিয়েছি তোমাদের মেয়েকে এই নাটকীয় বিয়েতে। কথা শেষ হওয়ার আগেই কবিতার আওয়াজ, মা আপনাকে ডাকছে। দাদুর রুমে যেতে বলছে। আর কথা না বাড়িয়ে নীলিমা জাহান চলে গেলেন। নিয়া নরম কণ্ঠে বলল, মন খারাপ করো না। মায়ের কথায় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি বসে থাকো, আমি নিচে দেখে আসি। রান্না শেষ হলো নাকি? খিদে পেয়েছে, অল্প করে তোমার জন্য নিয়ে আসবো। এখন অল্প খাও, পরে সবার সঙ্গে খাবে। আমি কাউকে বলবো না, প্রমিস। সামান্য হাসলো অহনা। এই বাড়িতে নিহা আর কবিতা ছাড়া কেউ তেমন কথা বলে না তার সঙ্গে। তুমি খেয়ে আসো, আমার খিদে নেই। আমি পরে সবার সঙ্গে খাবো। আচ্ছা। নেহা চলে গেলে অহনা বারান্দায় দাঁড়ালো। রান্নার কাজ চলছে। কয়েকটা বাচ্চা দৌড়াদৌড়ি করছে। নীলিমা জাহান আর দাদিমা সব কিছু দেখেছেন। হঠাৎ কবিতা তাড়াহুড়ো করে রুমে ঢুকলো। কবিতাকে দেখে অহনা বারান্দায় থেকে রুমে এলো। অহনা, তোমাকে একটু দরকার। আমাকে? বলুন। কবিতার গলা কাঁপছে, ফিসফিস করে বলল, শোন, একটা কথা জানানো দরকার। না জানালে হয়তো অন্যায় হতো তোমার সাথে। অহনার বুক ধড়ফড় করতে লাগলো। কী কথা? আদিলের আগেই একটা সম্পর্ক ছিল। অহনা স্তব্ধ হয়ে গেল। মেয়েটা এখন ফিরে আসার চেষ্টা করছে। আর একটা কথা, কবিতা আর কিছু বলতে যাবে, ঠিক তখনই খেয়াল করলো দরজার সামনে আদিল দাঁড়িয়ে আছে। সব শুনে ফেলেছে। আদিলের চোখ দেখে মনে হচ্ছে আগুন জ্বলছে। ঠোঁটের কোণে রক্ষবাজ গম্ভীর স্বরে বলল, কি বলছো? কবিতা কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, আমি তো শুধু সত্য জানাচ্ছিলাম। আদিল ধীরে ধীরে এগিয়ে রুমের ভেতরে এলো। সত্য? সত্য বলতে হলে আগে আমাকে বলো, নয়তো। আদিলের কণ্ঠে কঠোরতা। কি এমন সত্য বলছো? আদৌ সে সত্য আমি জানি তো। কবিতা কিছু বলতে যাবে, আদিল দরজা দেখিয়ে বলে উঠল, আউট। কবিতা হুড়মুড়িয়ে বের হয়ে গেল। এতক্ষণ মনে হচ্ছিল গলায় কাটা বেঁধেছিল। আদিলকে ভয় পাওয়া নাকি মিথ্যা ধরে পড়ে যাওয়ার ভয়। অহনা পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। কবিতা যেতেই আদিল শব্দ করে দরজা বন্ধ করে দেয়। আপনার আগে সম্পর্ক ছিল, বলতে পারেন। আমি কিছু মনে করব না। আদিল ফিরে দাঁড়ালো। অহনার দিকে এগিয়ে যেতে লাগলো। আদিল এগিয়ে আসাতে অহনা পেছাতে লাগলো। অহনা পেছাতে পেছাতে বিছানায় ওপর গিয়ে পড়ল। আদিলে এগিয়ে বিছানার দুপাশে হাত রেখে অহনার দিকে ঝুঁকে বলে উঠল, আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করা আমি পছন্দ করি না। দিস ইজ ইয়োর ফার্স্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। অহনা দম বন্ধ হয়ে আসছে। আদিল এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজকে বউ ভাত। দাদু আপনাকে থাকতে বলেছে। আদিল সরে গেল।
কোনো শব্দ ছাড়া জামা বের করে ফ্রেশ হতে চলে গেল। এদিকে অহনা এখনো বিছানার ওপর বসে আছে। এই লোকটা হঠাৎ কাছে চলে আসে কেন? একটু পর দরজায় কেউ কড়া নাড়ল। অহনা গিয়ে দরজা খুলল। নীলিমা জাহান এসেছে। নীলিমা জাহান এসে অহনাকে জিজ্ঞেস করলো, আদিল কোথায়? গোসল করছে মনে হয়। অহনা ছোট করে বলল, বের হলে রেডি হয়ে তাড়াতাড়ি আসতে বলবি। তোমার বাড়ি থেকে সবাই চলে এসেছে। আচ্ছা। নীলিমা জাহান চলে যাওয়ার পর অহনা একবার ওয়াশরুমের দরজার সামনে গেল। পানির শব্দ শোনা যাচ্ছে। এবার বিরক্ত লাগছে। এতক্ষণ ধরে কি করছে? নাকি ভেতরেও বের কারো সাথে রাগ দেখাচ্ছে? নিজের ভাবনায় নিজের হাসি পেল অহনার। একটু পর আদিল বের হয়ে এলো। খালি গায়ে, চুল থেকে টপ টপ পানির ফোঁটা পড়ছে। অহনা একবার তাকিয়ে দেখে বিড়বিড় করে বলে উঠল, কি অসভ্য লোক! রুমের মধ্যে অন্য কেউ আছে জেনেও খালি গায়ে চলে এসেছে। অহনার বিড়বিড় করে বলা কথাটা আদিল শুনে ফেলে কিছু একটা ভেবে বলে অহনার দিকে ফিরে বলে উঠল, এটা আমার রুম। আমি এইভাবে আমার রুমে থাকি। এখন থেকে যেহেতু তুমি এই রুমে থাকবে, তাহলে তুমিও এইভাবেই থাকতে পারো। ডোন্ট মাইন্ড হুমেনেন। অহনার কান গরম হয়ে উঠল। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। সি, কি নির্লজ্জ লোক! অহনার কাণ্ড দেখে আদিল ঠোঁটের ওপর হাত রাখলো। আদিল কি হাসলো? আদিল একটা ব্লু কালারের শার্ট পরলো। চুলগুলো হাত দিয়ে এপাশ ওপাশ করছে। আদিল শার্ট পরার পর অহনা সাহস করে আদিলের পাশে গিয়ে দাঁড়ালো। আপনি এতক্ষণ কি করছিলেন? নাচছিলাম। আদিলের জবাবে যেন রেডি করা ছিল। অহনা কিছু বলতে যাবে, তখনই দাদিমা ডাকতে এলো। দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, কথা বলার জন্য অনেক সময় পাবে। এখন চলো আমার সাথে। কোনো কথা ছাড়া আদিল চলে গেল। দাদিমা অহনার হাত ধরে নিয়ে যেতে লাগলো। অহনা বাইরে আসতে সবাই নতুন বউকে দেখতে লাগলো। বাড়ির সবাই খাবার খাচ্ছে। আমি ওদের কাছে যাই। না, বস এখানে। ওদের খাওয়া শেষ হলে ওরা আসবে তোমার কাছে। একটু পর অহনার দাদা দাদি ফুফু এলো। ওদের দেখে অহনা কেঁদে উঠল। বাবা আসেনি? কি করে আসবে বল? তোর মা তো তোর বাবার হাতে সারা কিছু খাচ্ছে না। তুই চলে আসার পর তো মনে হচ্ছে আরও অসুস্থ হয়ে গেছে। অহনার মা অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায়। আজকে প্রায় 6 মাস বিছানায় পড়ে আছে। হাঁটাচলা একেবারে করতে পারবে না। ডক্টর বলেছে বেড রেস্টে থাকতে। ট্রিটমেন্ট চললে আস্তে আস্তে সেরে যাবে। এসব ভাবতে ভাবতে আরও কেঁদে উঠল অহনা। দূর থেকে একজন অহনার কান্নারত চেহারা দেখে যাচ্ছে। চোখের পলক অবধি পড়ছে না। তোকে নিতে আসবে তোর বাবা, চিন্তা করিস না। সোননাথ ভালো আছিস তো তুই এখানে? পাশে থাকা নীলিমা জাহান বলে উঠল, ভালো না থাকার কোনো কারণ, কোনো কিছুর অসুবিধা নেই এখানে। আপনাদের মেয়ের তো কপাল ভালো, রাজপুত্রের মতো বর পেয়েছি। আর কি চাই? অহনার ফুপি আর কিছু বলল না। নতুন আত্মীয় দেখে না হলে দু চার কথা নিজেও শুনিয়ে দিত। আমাদের মেয়েও কম কিসে। কথা পাল্টাতে অহনার দাদি বলে উঠল, তা আমাদের রাজপুত্রের মতো নাচ জামাই কোথায়? আমাদের সাথে তো দেখা করলো না। আবির, আদিল কোথায় গেল? ওকে ডাক দাও। আবির মানুষজনকে খাবার বেড়ে দিচ্ছিল। আওয়াজ পেয়ে বলল, আচ্ছা বলছি মামুনি। আবির একটু সামনে গিয়ে দেখলো আদিল বসে বসে মোবাইল দেখছে। ভাইয়া ডাকছে তোমাকে। কে? মামুনি। ভাবির কাছে। আবির বলে চলে গেল। আদিল উঠে ধীরে ধীরে যেতে লাগলো। এত সাধারণ সাজ বলে তোমাদের কিসের অভাব আছে? আর একটু বড় করে করলেই পারতি। নাকি টাকা বাঁচিয়ে নিচ্ছ? একজন আত্মীয় বকাঝকা করতে লাগলো। ওনার কথায় কেউ জবাব দিতে যাবে, তখনই আদিলের উপস্থিত হলো। শান্তভাবে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী গো জামাই, আমাদের কি পছন্দ হয়নি? কথা বলতে এলে না? অহনার দাদি মজা করে বলে উঠল, আসলে একটু ব্যস্ত ছিলাম। আপনারা খাবার খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ খেয়েছি। ওহু, কে নিয়ে কবে আসছো শ্বশুর বাড়িতে? কবে যাবে বললে? তোমার শ্বশুর নিতে আসবে তোমাদের। এখন যেতে পারবো না, কাজ আছে। ও মা,
এ কথা বললে কেমন অন্যায় হয়? আচ্ছা, পরে জানিয়ে দিব ফোন করে। নীলিমা জাহানের কথায় আর কেউ কিছু বলল না। অহনার ফুপি বলে উঠল, তাহলে এখন আমরা যাই, অনেকটা পথ যেতে হবে। আর একটু আগেই তো এলেন, আমাদের বাড়িতেও এখনও কেউ খাবারও খায়নি। আর কিছুক্ষণ থাকুন না। না, পরে আবার আসবো। ভাবি অসুস্থ তো, অহনাকে দেখবেন, চিন্তা করবেন না, ভালো থাকবে। আশা ওহো, তাহলে আসি। সুন্দর করে থাকবে, জামাইয়ের সাথে মানিয়ে নিবে। অহনা আবার কেঁদে উঠলে আদিল বিরক্ত হলো। অহনার দাদি আদিলকে কাছে গিয়ে বলল, একটু মানিয়ে নিও। হ্যাঁ, আর ওকে দেখে রেখো। বলতে বলতে নিজেও কেঁদে দিল। আদিল শুধু মাথা নাড়ল। সবার থেকে বিদায় নিয়ে চলে গেল ওরা। এবার সবাই গিয়ে খেয়ে নাও, চলো। এসো অহনা। অহনা বসা থেকে উঠে সামনের দিকে এগোবে, তখনই কেউ একজনের পায়ের সাথে হোঁচট খেয়ে আদিল এর পায়ের কাছে গিয়ে পড়ল। সবাই খানিকক্ষণ চুপ করে তাকিয়ে রইল। ঘটনা বুঝতে সবারই কিছুক্ষণ সময় লাগলো। আদিলও কিছুটা চমকে গেল। কবিতা তাড়াতাড়ি করে এসে অহনাকে তুলতে লাগলো। নীলিমা জাহানও সাহায্য করলো। বেশি লেগেছে, দেখাও তো। অহনার জোরে জোরে কাঁদতে লাগলো। শাড়িটা সামান্য উপর করে দেখলো, পা ফুলে গেছে। নীলিমা জাহান বলল, পা তো ফুলে গেছে, ডাক্তার ডাকতে হবে। ওকে রুমে নিয়ে যাও, আমি ওদের খাবার রুমে নিয়ে আসছি। আবির, তোর মামাকে বল ডাক্তারকে খবর দিতে। আবির আচ্ছা বলে ফোন বের করে অন্যদিকে চলে গেল। নেহা বলল, যেতে পারবে? আস্তে আস্তে এসো। অহনা পা বাড়াতে যাবে, তখনই আদিল এক ঝটকায় অহনাকে কোলে তুলে নিল। পুরুষালী প্রশস্ত হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল কোমর এবং পিঠ। আকস্মিক কাণ্ডে অহনা সহ বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। উপস্থিত সবার মধ্যেও মুহূর্তেই চাপা উত্তেজনা শুরু হলো। আদিল একবার অহনার দিকে তাকিয়ে বলল, ডক্টরকে ফার্স্ট আসতে বলো। কেউ আর কিছু বলার সুযোগ পেল না। আদিল অহনাকে নিয়ে রুমের দিকে পা বাড়াবে, তখনই একটা কালো গাড়ি গেট দিয়ে ঢুকতে দেখা গেল। সবাই কৌতূহল বশত তাকিয়ে রইল কে এলো তা দেখার জন্য। গাড়ি থেকে কেউ একজন নামলো, শান্তভাবে হেঁটে এসে আদিলের সামনে দাঁড়ালো। আদিল কোলো থাকা অহনার দিকেও তাকিয়ে দেখলো একবার। অহনাও তাকিয়ে রইল অচেনা ব্যক্তিটির দিকে। তুমি এটা করতে পারলে আমার সাথে? আদিল। আদিলের কোলে অহনা এক পা ফুলে লাল হয়ে আছে। ব্যথায় অহনার চোখ ভেজা, অথচ সে তাকিয়ে আছে সেই অচেনা ব্যক্তির দিকে, যিনি স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে। আদিলের সামনে ব্যক্তিটির ঠোঁটে হালকা হাসি, কণ্ঠে মজা আর অধিকার, দুটোই যেন অদ্ভুতভাবে মিশে আছে। তুমি এটা করতে পারলে আমার সাথে? আদিল অচেনা ব্যক্তির আবারও বলে উঠল। চারপাশে চাপা গুঞ্জন উঠল। নীলিমা জাহান কপাল কুঁচকে তাকিয়ে রইলেন। কবিতা ঠোঁট বাঁকা করে তাকিয়ে রইল। মনে মনে বলল, এটা আবার কেন এলো? বিরক্তিকর। আদিল এক সেকেন্ডও দেরি করলো না, গম্ভীর কণ্ঠে বলল, পরে কথা বলবো। মীরা, এখন সরে দাঁড়াও। মীরা? হ্যাঁ, তার নাম মীরা। তার হাসিটা আরও একটু চওড়া হলো। ওকে। সে অহনার দিকে তাকিয়ে হালকা মাথা ঝুঁকিয়ে বলল, ওহ সরি, ব্যথা পেয়েছো? অহনা কিছু বলতে পারল না। অচেনা এই মহিলার দৃষ্টিতে এমন কিছু ছিল যা অহনাকে অস্বস্তিতে ফেলে দিল। আদিল আর এক মুহূর্ত দাঁড়ালো না, ধীর পায়ে রুমের দিকে অগ্রসর হলো। রুমে এসে অহনাকে আস্তে করে বিছানায় বসালো, তারপর দরজা বন্ধ করে দিল। ব্যথা কতটা? কণ্ঠে কোনো রাগ নেই, বরং মনোযোগ দিয়ে অহনার পায়ের দিকে তাকিয়ে আছে। অহনা ঠোঁট কামড়ে বলল, সামান্য। আদিল এক ধাপ এগিয়ে এসে বলল, শোনো মেয়ে, আমার সাথে মিথ্যা বলবে না। ওকে। ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করলো আদিল। তারপর মেঝেতে বসে অহনার পায়ের সামনে হাঁটু গেড়ে বসলো। অহনা চমকে গেল। আপনি আপনি এভাবে বসছেন কেন? আদিল তাকালো না, শান্ত গলায় বলল, চুপ থাকো, নড়াচড়া করো না। আদিল আঙুলে ওষুধ নিয়ে ধীরে ধীরে অহনার পায়ে লাগাতে লাগলো।
স্পর্শতা অপ্রত্যাশিতভাবে কমল মনে হলো অহনার কাছে। অহনার বুক ধড়ফড় করতে লাগলো। এই মানুষটাই ওকে আগে ভয় দেখিয়েছিল, আবার এই মানুষটাই এখন এত যত্ন করছে। ব্যথা কমে যাবে। খুব ছোট করে উত্তর দিল অহনা। কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা নেমে এলো, শুধু ঘড়ির টিক টিক শব্দ। অহনা সাহস করে বলল, উনি কে ছিলেন? আদিল থামলো, তারপর ধীরে বলল, বন্ধু, শুধু বন্ধু। আদিল অহনার দিকে তাকালো। আমি যা বলি সেটুকুই যথেষ্ট। তারপর আবার বলল, তোমার নিরাপত্তা আমার দায়িত্ব, বাকিটা প্রশ্ন করো না। অহনার চোখ ভিজে উঠল। এই মানুষটা এত দ্বন্দ্বে ভরা কেন? ঠিক তখনই দরজায় হালকা কড়া নাড়ল কেউ। আদিল, আমি আসতে পারি? মীরার কণ্ঠেও। আদিল উঠে দাঁড়ালো। দরজা খুলল না, শুধু বলল, না। বাইরে থেকে মীরার হাসি শোনা গেল। বউকে আগলে রাখছো নাকি? আদিল গম্ভীর স্বরে বলল, ডোন্ট ক্রস ইয়োর লিমিট মীরা। এরপর আর কোনো শব্দ পাওয়া গেল না। হয়তো মীরা চলে গেছে। অহনা দীর্ঘশ্বাস ফেলল। আদিল আবার অহনার দিকে ফিরল। আজ বাইরে যাওয়ার দরকার নেই, বিশ্রাম নাও। হঠাৎ অহনা বলে ফেলল, আপনি চাইলে আমাকে সব বলতে পারেন। আদিল থমকে গেল, তারপর খুব ধীরে বলল, আমি চাই না কেউ আমার দুর্বলতা বুঝে ফেলুক। আপনার দুর্বলতা কি? আদিল কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ঠিক তখনই আদিলের ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম মীরা। আদিল কল রিসিভ করলো। মীরার কণ্ঠ এবার আর আলভিয়া সামরিন রায়া মজার নয়, বরং গম্ভীর শোনালো। তুমি ভুল করেছো আদিল। ও সত্যটা জানে না। সেটা যদি জেনে ফেলে, তুমি ওকে ধরে রাখতে পারবে না। আদিলের চোখ এক মুহূর্তের জন্য অহনার দিকে গেল। কেন জানি না, অহনার বুকটা কেঁপে উঠল। আদিল কল কেটে দিল। তারপর শুধু একটা কথাই বলল, তুমি প্রস্তুত থাকো অহনা। হয়তো একদিন তুমি এমন কিছু জানবে যার জন্য তুমি এক সেকেন্ডও আর এখানে থাকতে চাইবে না। অহনা কিছু বোঝা ওঠার আগে বাইরে থেকে নীলিমা জাহানের কণ্ঠ ভেসে এলো, দরজা খুলে দাও আদিল, ডাক্তার এসেছে। আদিল গিয়ে দরজা খুলে দিল। দরজা কেন বন্ধ করেছিলে? দাদিমা প্রশ্ন করলেন। তারপর ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, দেখুন তো পায়ে বেশি লেগেছে কিনা। ডাক্তার অহনার পা ভালো করে করে বললেন, চিন্তার কিছু নেই, কয়েকদিন রেস্ট নিলেই সেরে যাবে। তিনি কিছু ওষুধ লিখে দিলেন এবং নিয়ম মেনে ওষুধ খাওয়ানোর কথা বলে বেরিয়ে গেলেন। দাদিমা ডাক্তারের সাথে বাইরে চলে গেলেন। একটু পরে কবিতা খাবার নিয়ে এসে বলল, খেয়ে নাও। তারপর তাড়াহুড়ো করে চলে গেল। নীলিমা জাহান আবার ফিরে এসে বললেন, খেয়ে রেস্ট নাও অহনা, রাতে তোমার বাড়িতে ফোন করে জানিয়ে দেব। কিছুদিন পর তো যাবে তোমরা। আদিলের দিকে তাকিয়ে বললেন, তুমিও খেয়ে নাও। আবারও কিছু কথা বলে নীলিমা জাহান চলে গেলেন। উনি চলে গেলে আদিল প্লেট নিয়ে খেতে শুরু করলো। অহনাকে কিছু জিজ্ঞেসও করলো না। এই লোকটা একটু আগে একরকম ছিল, এখন আবার অন্যরকম। ভাবতেই অহনার চোখে পানি চলে এলো। খাওয়া শেষ করে আদিল রুম থেকে বেরিয়ে গেল। আদিল যাওয়ার পর অহনা কষ্ট করে উঠে বসলো। আলমারি থেকে একটা জামা বের করে শাড়ি পাল্টালো। প্লেট নিয়ে অল্প করে খেয়ে নিল। তারপর আবার বিছানায় শুয়ে পড়ল। পায়ের ব্যথা বেড়েছে, শরীরও ভালো লাগছে না, মনে হচ্ছে জ্বর আসবে। চোখ বন্ধ করে শুয়ে ছিল অহনা। কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও টের পেল না। ভাবি, ও ভাবি, আর কত ঘুমাবে? নিহার এই সুর ধরে ডাকা দেখে আবির এক ধমক দিয়ে উঠল। কি সমস্যা তোর? হ্যাঁ, ঠিক করে ডাক দে। নিহা মুখ ভেংসিয়ে বিছানার কাছে এলো অহনাকে ডাকতে। কি মনে করে মাথায় হাত দিয়ে দেখলো, এরে আবির, ভাবির তো জ্বর এসেছে। তুই দাঁড়া, আমি সবাইকে খবর দিয়ে আসি। আমার নাম ধরে ডাকলি তুই? মার খেয়েছিস যে কয়দিন হয়েছে? নিহা আবিরকে ব্যঙ্গ করে বলে উঠল, মার খেয়েছিস যে কয়দিন হয়েছে? দাঁড়া, তোকে তো। এই কথার সাথে নিহা এক দৌড় দিয়ে বাইরে চলে গেল। আবিরও নিহার পিছনে দিয়ে দৌড় দিল। নিহা দৌড়াতে দৌড়াতে একেবারে আহনাফ মির্জা কবিতার হাজবেন্ড এর সামনে পড়ল। কি সমস্যা? না না, কই কিছু না। আহনাফ
নিহার পিছনে দাঁড়িয়ে থাকা আবিরের দিকে একবার তাকিয়ে সোজা চলে গেল। নিহা আবিরের কাছে গিয়ে বলে উঠল, ভাইয়া কেমন করে, তাই না? আবিরও নিহার মতো মুখ ভেঙিয়ে বলল, ভাইয়া কেমন করে, তাই না? এ কথা বলে আবির চুল এর উপর হাত বুলিয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল। নিহা অবাক হয়ে আবিরের যাওয়ার দিকে তাকিয়ে রইল। নিহার থেকে খবর পাওয়ার পর সবাই অহনার রুমে এলো। দাদিমা বলল, জ্বর তো বেশি, পায়ের ব্যথা থেকে জ্বর চলে এসেছে মনে হচ্ছে। আমার রুমে জ্বরের ওষুধ আছে, কবিতা যাও খাবার নিয়ে আসো। আমি খাবো না, অহনা ছোট করে বলল, বাত না, হালকা খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও। যাও কবিতা, কিছু হালকা খাবার নিয়ে এসো, আমি ওষুধ নিয়ে আসছি। এই কথা বলে নীলিমা জাহান চলে গেল। আদিল কোথায়? অহনা, উনি তো দুপুরে চলে গেছে, আমি আর দেখিনি। শোনো, এবার থেকে কি করছে, কোথায় যাচ্ছে, সব খবর রাখবে, বউয়ের সব জানা দরকার, বুঝতে পেরেছো? অহনা দাদিমার কথায় আর কিছু বলল না। একটু পর কবিতা খাবার নিয়ে এলো, পাউরুটি আর ডিম। অহনাকে বলল, খেয়ে নাও, ভাবি খেতে ইচ্ছে করছে না। এই কথা বললে হবে না, খেতে হবে, খালি পেটে ওষুধ খাবে। অহনা অল্প অল্প করে খাচ্ছে, একটা খেয়ে আর খেতে পারছে না। আমি আর খাবো না, আচ্ছা, জোর করে খেতে হবে না। কবিতা, তোমার শাশুড়ি কোথায়? ওষুধ এই তো মা, নিয়ে এসেছি। নীলিমা জাহান 3 রকমের ওষুধ খুলে অহনাকে দিল। কবিতা পানির গ্লাস এগিয়ে দিল। অহনার ওষুধ খাওয়া শেষ হলে নীলিমা জাহান বলল, সবাই চলো, ও ঘুমাক। সবাই অহনাকে ঘুমাতে বলে বেরিয়ে এলো, শুধু কবিতা ছাড়া। কবিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে অহনা বলল, কিছু বলবেন ভাবি? না, কি বলবো, কিছু লাগলে ডাক দিও। এ কথা বলে কবিতা প্লেট বাটি নিয়ে বের হয়ে গেল। যাওয়ার সময় লাইট অফ করে দরজা টেনে দিয়ে গেল। আদিল যখন ফিরল তখন রাত 1টা। রুমে ঢুকে দেখলো চারপাশে অন্ধকার হয়ে আছে। আদিল মোবাইলের লাইট জ্বালিয়ে ঘরের আলো জ্বালালো, দরজা নক করে বিছানার দিকে তাকালো। জড়সড় হয়ে ঘুমাচ্ছে অহনা। কেমন একটা আওয়াজ হচ্ছে, কিছু বিড়বিড় করে বলছে। আদিল কৌতূহল বশত সামনে এগিয়ে এলো। অহনার নাক পর্যন্ত চাদর টানা। আদিল একটু ঝুঁকে চাদরটা সরালো, মুখের ওপর হাত রাখতেই বুঝলো মারাত্মক জ্বর। কিছু একটা বিড়বিড় করছে মনে হচ্ছে। আদিল কি বলছে তা শোনার জন্য অহনার ওপর আরেকটু ঝুঁকলো। আপনি আপনি কাছে আসবেন না আম্মু, ও আম্মু, ছুবেন না আমায়। আর আসবো না এখানে বাবা। আদিল অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে রইল। কি বলছে ও এসব? কে ওকে ছুবে? আমি? এই আদিল শিকদার। আদিল কিছু সময় থমকে বসে রইল, এরপর কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল। আদিল কিছুক্ষণ পর রুমে ফিরল, হাতে একটা বাটি আর কাপড় নিয়ে। টেবিল থেকে বাটির মধ্যে পানি নিল, এরপর অহনার পাশে বসে কাপড়টা পানির ভেতর চুবিয়ে অহনার কপালের ওপর দিল। আদিল কিছুক্ষণ পর অহনার পায়ের ওপর থেকে কাপড় সরিয়ে দেখল এখনও ফুলে আছে। সকালবেলা অহনার ঘুম ভাঙতেই দেখতে পেল আদিল ওর পাশে জড়সড় হয়ে ঘুমাচ্ছে। এক পা নিচে পড়ে আছে, ফ্লোরের মধ্যে বাটিটা পড়ে আছে, কাপড়টা বালিশেরও পাশে। অহনা অবাক হয়ে তাকিয়ে রইল। উনি শুনছেন? আপনি কি ঠিক ঘরে ঘুমান? আমি উঠে যাচ্ছি। আদিলের ঘুম পাতলা হওয়ার অহনার এই মিনমিনিয়ে ডাকে ও ঘুম ভেঙে গেল। চোখ খুলে অহনাকে পাশে বসে থাকতে ভ্রু কুঁচকালো। তুমি আমার পাশে কি করছো? আপনি তো এভাবে এখানে ঘুমাচ্ছেন। আমি কালকে রাতের কথা মনে পড়তেই আদিল মাথা ধরে উঠে বসলো। রাতে ঘুম না হওয়ার মাথা ধরে আছে। অহনা বলল, আপনি আমার পাশে খাটে কি করছেন? খাট তোমার বাবা যৌতুকে দিয়েছিল। অহনা অবাক হয়ে চেঁচিয়ে বলল, কি? আপনি আমাকে যৌতুকের জন্য কথা শোনাচ্ছেন? আপনার এত থাকার পরেও এখন যৌতুক চাইছেন? আপনি আপনি অহনা কথা শেষ করার আগেই আদিল ধমকে উঠল, জাস্ট শাট আপ ইডিয়েট। আদিলের ধমক শুনে অহনা চুপসে গেল। আদিল আর কথা না বলে ফ্রেশ হতে চলে গেল। সারাক্ষণ শাট আপ শাট আপ, মনে হয় যেন পৃথিবীতে আর কেউই ইংরেজি জানে না। ছোট লোক একটা। এই তুমি কাকে ছোট লোক বলছো? অহনা পিছন ফিরে দেখতে পেল আদিল ওয়াশরুমের দরজা
কাছে দাঁড়িয়ে আছে। অহনা আমতা আমতা করে বলল, আপনাকে বলিনি তো? সত্যি? ওদের কথার মাঝখানে দরজায় টোকা পড়ল। দাদিমার কণ্ঠস্বর ভেসে আসছে। অহনা তাড়াহুড়ো করে উঠতেই পায়ের ব্যথায় আবারও বসে পড়ল। আদিল না দেখার ভান করে দরজা খুলতে চলে গেল। দাদিমা ভেতর এসে অহনাকে জিজ্ঞেস করলো, নাতবউ এখন কেমন আছে? পায়ের ব্যথা কমেছে? জি কমেছে। শোনো, তোমার সাথে দরকারি কথা আছে। জি বলুন। কাল থেকে নিহার সাথে কলেজে যাবে। তোমাকে নিহার কলেজ এ ভর্তি করিয়ে দিয়েছে তোমার শ্বশুর। একসাথে আসবে যাবে। এ বাড়ির বউদের উচ্চ শিক্ষিত হওয়া লাগে, না হলে লোকদের কাছে দাম থাকবে না। এই শিকদার মঞ্জিলের অহনা অবাক হয়ে তাকিয়ে রইল। ও যে আর বলতে পারবে এটা আর কল্পনাও করতে পারেনি। আদিল এতক্ষণ ধরে ওদের কথা শুনছিল, কিছু না বলে রুম ছেড়ে বাইরে বের হয়ে গেল। দাদিমা অহনাকে ফ্রেশ হয়ে নিচে আসতে বলে দাদিমা চলে গেল। অহনা ফ্রেশ হয়ে রুমে আসতেই চোখ গেল টেবিলের ওপর রাখা চুড়ির দিকে, যেগুলো আদিল বিয়ের দিন রাতে অধিকার নিয়ে পরিয়ে দিয়েছিল। এগুলো অনেক ভারী, পরে থাকতে পারবো না। আলমারিতে তুলে রাখি, পরে কোনো দিন দরকার হলে পরবো। অহনা আলমারি খুলে ড্রয়ারের চুড়িগুলো রাখলো। ড্রয়ারে বন্ধ করতে যাবে তখনই নজর পড়ল ড্রয়ারের পড়ে থাকা একটা ডায়েরির দিকে। এটা কি ওনার? কি আছে এটাতে? অহনা কৌতূহল বশত ডায়েরিটা হাতে নিল। ঠিক তখনই একটা শক্তপোক্ত হাতের থাপ্পড় এসে পড়ল অহনার গালে। আদিল, এই মেয়ে, তোমায় একটা কথা একবার বললে বুঝতে পারো না? বলেছি না আমার ব্যক্তিগত ব্যাপারে মাথা না ঘামাতে? তোমার সাহস হয় কী করে আমার জিনিস ধরার? ভবিষ্যতে আমার কোনো কিছুর প্রতি অধিকার খাটাতে এলে এই থাপ্পড়টার কথা মনে রাখবে। আদিল অহনার হাত দেখে ডায়েরিটা নিয়ে আলমারিতে রেখে দেয়। এরপর আলমারি লক করে চাবি পকেটে নিয়ে রেগে মেগে বেরিয়ে যায় রুম থেকে। অহনা আদিলের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গাল লাল হয়ে আছে, অনেক জোরে মেরেছে কিনা চোখ দিয়ে পানি পড়ার আগেই মুছে ফেলল। না, কাঁদবো না আমি। শক্ত হতে হবে আমাকে। আপনাকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো আদিল শিকদার। আজকে আমি আপনার বাড়িতে শুধু আপনার কারণেই। সেদিন যদি আপনি 3 মাস আগে শিকদার বাড়ির 2 ছেলে রেজাউল শিকদার, রাফায়েল শিকদার, তারা নামকরা ব্যবসায়ী। তাদের নিজেদের মশলার কোম্পানি রয়েছে বিদেশে ও তাদের যথেষ্ট নাম রয়েছে। তাদের এক বোন রয়েছে নিহারিকা শিকদার। রেজাউল শিকদারের 2 ছেলে, বড় ছেলে আহনাফ শিকদার পেশায় ডাক্তার, ছোট ছেলে আদিল শিকদার সে পেশায় ইঞ্জিনিয়ার। অতিমাত্রায় সুদর্শন, মায়াবী চেহারা, কেউ একবার তাকালে সহজে চোখ ফেরানো যায় না। ছোট মেয়ে আদিবা শিকদার নেহা বর্তমানে কলেজে পড়ছে। রেজাউল শিকদার আর রাফায়েল শিকদার এর মা রূপালী শিকদার চেহারায় এখনও বয়সের ছাপ পড়েনি। পোশাক আশাকে আভিজাত্যের ছোঁয়া, তাকে দেখতে মনে হবে বয়স শুধুমাত্র একটা সংখ্যা। শিকদার বাড়িতে রূপালী শিকদারের কথাই শেষ কথা। ছেলেরা মা অন্তপান, মায়ের অনুমতি ব্যতীত কোনো কাজে হাত দিবে না তারা। রূপালী শিকদার তার বড় ছেলের বউ হিসেবে নীলিমা জাহানকে পছন্দ করেছেন। দেখতে সুন্দর, ধনী পরিবারের মেয়ে দেখে মনে হয়েছে এই পরিবারের যোগ্য বড় বউয়ের একমাত্র নীলিমা জাহানই হতে পারবে। অন্যদিকে রাফায়েল শিকদার আজও বিয়ে করেনি। বর্তমানে বিদেশে সেটেল, ব্যবসা সামলাচ্ছে। বাড়িতে কয়েক বছরের পর আসে কিছুদিনের জন্য। তার বিয়ে না করার কারণ রূপালী শিকদার। রাফায়েল শিকদার একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটির বাবা কলেজের পিয়ন। রূপালী শিকদার এটা জানার পর সোজাসাপটা না করে দেয়, ওই মেয়েকে বিয়ে করলে আমার মরা মুখ দেখবে তুমি। মায়ের এই কথার পর আর কিছু বলতে পারেনি রাফায়েল শিকদার। বিদেশি একাকিত্বকে বরণ করে নিয়েছে। আজও মেয়েটির ছবি আগড়ে ধরে। দীর্ঘশ্বাস ফেলে যদি ফিরে পেত তাকে। আদিল গ্রামে যাবে। গ্রামে কিছু জমি আছে শিকদারদের। খবর পেয়েছে তাদের জমি নাকি কেউ দখল করার চেষ্টা করছে। হসপিটালে প্রেশার
বেশি, তাই আহনাফ যেতে পারবে না। রাফায়েল শিকদারও ব্যবসার কাজে ব্যস্ত, তাই আদিলকে যেতে হবে। সকাল সকাল তৈরি হয়ে নিচে এলো আদিল। নীলিমা বললেন, কবে ফিরবে তুমি? ওখানে ঝামেলা করার দরকার নেই, দেখে চলে আসবে। বেশি সমস্যা হলে পরে পুলিশ নিয়ে যাবে তোমার বাবা। আমি আগে গিয়ে দেখি, বাকিটা পরে দেখা যাবে। নীলিমা আর কথা না বাড়িয়ে আদিলকে নাস্তা করতে বলল। আদিল নাস্তা করছিল। একটু পর নিহা এসে চেয়ার টেনে ভাইয়ের পাশে বসলো। ভাইয়া, তোমাকে পরোটা দেব আরেকটা? কি চাই? নিহা ফোন বের করে একটা জামার ছবি দেখালো। ভাইরাস এটা কিনে দিবে? বেশি না, মাত্র মাত্র ওই আর কি। নিহা, কত টাকা? 6,699 টাকা। মাত্র এটা? মাত্র দিবে? কোনো টাকা নেই আমার কাছে, যা এখান থেকে। নিহা, ভাইয়াকে নাস্তা শেষ করতে দাও। বিরক্তি কেন করছো? কথাই বিরক্ত করছিলি। লাগবে না তোর টাকা, আমি বাবাকে বলবো, বাবা দিবে আমাকে। নিহাক বকতে বকতে রুমে চলে গেল। আদিল নাস্তা শেষ করে দাদিমার কাছে গেল। দাদিমার থেকে বিদায় নিয়ে নিহার রুমে এলো। 7,000 টাকা বের করে নিহার হাতে দিল। নিহা টাকা পেয়ে খুশিতে আদিলের গলা জড়িয়ে ধরল। দ্যাংকু ভাইরাস, এসব কী ধরনের ভাষা? ওই তোমাকে ভালোবেসে ডাকি আর কি। আদিল নিহার রুম থেকে বেরিয়ে এসে মায়ের কাছে যাচ্ছিল, তখনই কবিতার সামনে পড়ল। সাবধানে যেও আদিল, পৌঁছে ফোন দিও। আদিল কবিতার দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে এলো। আদিলের যাওয়ার পথে তাকিয়ে কবিতা বলল, তোমাকে একদিন আমার কাছে আসতেই হবে আদিল শিকদার। আদিল নীলিমা জাহান থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আদিল যখন গ্রামে পৌঁছালো তখন দুপুর পেরিয়ে বিকেল হবে। পথে কয়েকবার বাড়ি থেকে কল এসেছে, তার বেশিরভাগ কবিতার নাম্বার থেকে, কিন্তু আদিল কল রিসিভ করেনি। গল্প নিষিদ্ধ অনুভূতি। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।